যে কোনো মুহূর্তে পুরো রাজনীতি একদম ঘুরে যেতে পারে। রাজধানী শাহবাগ উত্তাল, জনতা অবস্থান নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। তারা রাজপথ ছাড়বে না উপদেষ্টারা না আসা পর্যন্ত। এবং হাদি সুশাসন প্রতিষ্ঠায়, ডেমোক্রেটিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর ছিল, তাকে হত্যা করা হয়েছে। এবং অনেকগুলো ইঙ্গিত এখানে উনি দিয়েছেন বিশেষ করে। এবং এটা কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের বিত নাড়িয়ে দিয়েছে। বলে রাখি এখানে যে আপনারা যারা ফেসিবাদী বাদের পক্ষে আছেন এবং ভারতের পক্ষে যারা আছেন, মনে রাখবেন এই বিষয়গুলো কিন্তু নির্বাচনের পরে, বারবার বলছি না, নির্বাচনের পরে কিন্তু আপনাদের আরো অবস্থা খারাপ হবে। এখন ব্রেকিং নিউজ হলো যে এনসিপি গতকালকে জামাত ইসলামের সঙ্গে একটা জোট করবে বা একটা নির্বাচনী সমঝোতা করবে, এইরকম একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং এর সত্যতাও কিঞ্চিত পাওয়া গিয়েছে। তারেক রহমান যে স্বপ্ন দেখে বা যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের দেশে এসেছেন, তার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো, সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই। দর্শক, দেশ কোন দিকে এগোচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতি কি, সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা গোপন কিছু তথ্য প্রকাশ পেতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন, তাহলে সবকিছু আপনারা খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। হ্যাঁ, যাওয়ার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে এবার সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। যে কোনো মুহূর্তে পুরো রাজনীতি একদম ঘুরে যেতে পারে। রাজধানী শাহবাগ উত্তাল, জনতা অবস্থান নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। তারা রাজপথ ছাড়বে না উপদেষ্টারা না আসা পর্যন্ত। এর সরল অর্থ, শরীফ ওসমান হাদির রহস্য উদ্ঘাটন হবেই। ইউনূসকে বাধ্য করা হবে। এবার আর ইউনূস গোপন রাখতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির শাহাদাতের হত্যার রহস্য উদ্ঘাটন না হবে, ততক্ষণ পর্যন্ত এই আপোষহীন জনতা ঘরে ফিরে যাবে না। অতএব আমি দেখতে পাচ্ছি স্পষ্টতই শাহবাগে যা ঘটছে এটা স্বতঃস্ফূর্ত। এখানে কোনো বিরিয়ানি নাই, কোনো টাকা পয়সা নাই, একদম পিওর বাংলাদেশের সাইলেন্ট মেজরিটি। এই সাইলেন্ট মেজরিটি জেগে ওঠে না, এরা সাধারণত নীরবে ভোট দেয়, কিন্তু এরা এবার রাজপথে এসেছে। একটা টাকা লাগবে না, ওইরকম কোনো ডাক দেয়নি। মানুষ গভীর রাতে নীরবে নিবৃতে এসে শরীফ ওসমান হাদির কবর জিয়ারাত করে যায় কান্না করে, নীরবে নিবৃতে এসে শাহবাগে অবস্থান নিয়েছে। শাহবাগের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। অভূতপূর্ব দৃশ্য, নজিরবিহীন দৃশ্য। হ্যাঁ, আউটার সিনারিওর দিক থেকে, এক্সপোজারের দিক থেকে 2013 সালে গণজাগরণ মঞ্চ এরকম ঘটেছিল। তাদের অন্ধকারে হাজার 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 মোবাইলের লাইট, স্লোগান, এক অন্যরকম বাংলাদেশ, অভূতপূর্ব বাংলাদেশ। এই শাহবাগ উল্টে গেছে। সেই শাহবাগ 13 সালে কোন শাহবাগ ছিল আর এখন কোন শাহবাগ? যেই শাহবাগে কাদের মোল্লার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছিল, আর ছোট্ট একটা ছেলে, ইয়াং আমাদের বন্ধু, তখন কাদের মোল্লার ফাঁসির খবর শুনে একা একা কান্না করেছিলেন। তার বোন কান্না করতে নিষেধ করেছিলেন, কারণ কান্নার অধিকার ছিল না, কেউ দেখে ফেললে তাকে মেরে ফেলবে যদি কান্না করবে না। সেই ওসমান হাদির পক্ষে আজকে শাহবাগ জেগে উঠেছে। সেই 13 সালে শাহবাগে তো বিরিয়ানি দিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় লোক যেত, এখানে কোনো বিরিয়ানি নাই। মানুষ এখানে এসেছে একদম স্বতঃস্ফূর্তভাবে। তারেক রহমান, ইউনূস, কারো রাজনীতি এখানে চলবে না। বাংলাদেশের শরীফ ওসমান হাদির রাজনীতি চলবে। ভারতের আধিপত্যবাদের ঠাঁই এই বাংলাদেশে হবে না, স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি। এবার ওসমান হাদির রহস্য উদ্ঘাটন হবে। রহস্য উদ্ঘাটন হলে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হবে। অভূতপূর্ব ঘটনা শুরু হয়ে গেছে। দর্শক, এই শাহবাগ থামবে না। আমি শরীফ ওসমান হাদি গুলি করার পরে, গুলি খাওয়ার পরে আমি বলেছিলাম, শরীফ ওসমান হাদির শাহাদাত বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন পরিবর্তন ঘটাবে। ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করবে। যেই মুহূর্তে তারেক রহমান ইন্ডিয়ান ব্যাগেজ কান্ধে করে ভারতের কাছে মুসলেকা দিয়ে বাংলাদেশে ফিরেছেন যে ভারতের আধিপত্য তিনি ধরে রাখবেন, সেই মুহূর্তে বাংলাদেশ জেগে উঠেছে। বিএনপির কান্নাকাটি আপনি দেখবেন অচিরেই। বিএনপি এই শাহবাগের বিরুদ্ধে এই ইনকিলাব মঞ্চের লোক নেতৃত্বে ব্যানারে সাধারণ জনতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং আমরাও যাব, সবাই যাবেন। বাংলাদেশকে ইন্ডিয়ান হেজিমনি মুক্ত করার মহাপ্ল্যান এখান থেকে শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধে লাগবে, কিন্তু বিএনপি কিচ্ছু করতে পারবে না। তারেক রহমান, বিএনপি, তাদের হাইপ নেই। পুরো হাইপ এখন শাহবাগের দিকে, পুরো জাতির দৃষ্টি শাহবাগের দিকে। তারেক রহমান স্মৃতিসৌধ পর্যন্ত যেতে পারেন না, সূর্য ডুবে যায়, আর সূর্য ডোবার পর ফুল দিলে নাকি তার কোনো দাম নাই বা ফুল দেওয়া যায় না। মজা না? বাংলাদেশ, প্রফেসর ইউনূস যেটা বলেছেন, শরীফ ওসমান হাদি বাংলাদেশের অস্তিত্ব, সে অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে। ইউনূস ডেফিনেটলি এনকারেজড হচ্ছেন এই শাহবাগের শক্তিতে বলিয়ান হয়ে, ইনকিলাব মঞ্চে পুরো বাংলাদেশের শক্তিতে বলিয়ান হয়ে শরীফ ওসমান হাদির হত্যার রহস্য প্রফেসর ইউনূস নিজে উদ্ঘাটন করবেন। এবং বিএনপি, তারেক রহমান এতক্ষণ পর্যন্ত ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে রেখে দিয়েছেন, তিনিও সম্ভবত এই শাহবাগে জাগরণের ফলে থাকতে পারবেন না। দেশের মানুষকে শাহবাগ অবস্থানে আহ্বান ইনকিলাব মঞ্চে, এবং উপদেষ্টা এখানে না আসা পর্যন্ত, সুনির্দিষ্ট ঘোষণা না পর্যন্ত, তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছেড়ে যাবে না।
এর মানে আমি যেটা বলেছিলাম মিলছে? আপনারা আরো দেখবেন সামনে। তারেক রহমান অমুক তমুক যতই ভারতের সাথে মুসলেকা বা চুক্তি করে আসুক, ভারতের দালালি যারা করবে তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। ইন্ডিয়ান কোন প্ল্যান বাংলাদেশে বাস্তবায়ন হবে না। কিভাবে ব্যর্থ হয়ে যাবে দেখেন। তারেক রহমান এসে একটা হাইপ তৈরি করেছে, তারেক রহমান এসেছে, এবার ইন্ডিয়াকে কে ঠেকায়। কিন্তু দেখেছেন তারেক রহমান এসেছে, কিন্তু ভারতের বিরুদ্ধে শাহবাগ মানে বাংলাদেশ জেগে উঠেছে। এই বাংলাদেশকে কিভাবে কে থামাবে? কেউ থামাতে পারবে না। তো বাংলাদেশে অনেকে বলছেন যে তারেক রহমান এসেছে, সরকার তারেক রহমানকে ক্ষমতা এনে দিবে, আরেকটা বিপ্লব হবে, তারপর বাংলাদেশের মানুষ কোনো কারচুপির নির্বাচন মানবে না। এই শাহবাগ থেকে দেখেন কিভাবে কখন কি ঘটে যায়, এটাকে কল্পনাই করতে পারবে না। এবং কেউ বাড়াবাড়ি করতে আসলে হাসিনার চাইতেও ভয়ানক পরিণতি হবে তার। অতএব শাহবাগে যা ঘটছে বাংলাদেশের রাজনীতি এলোমেলো করে দিবে, তছনছ করে দিবে, 360 ডিগ্রি ঘুরিয়ে দিবে, রহস্য উদ্ঘাটন হবে, জল্পনা কল্পনার অবসান হচ্ছে। দেশের মানুষকে শাহবাগ অবস্থানে আহ্বান জানিয়ে শরীফ ওসমান বিন হাদির প্রতিষ্ঠা করা সংগঠন ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চ শুধু ইনকিলাব মঞ্চ না, ইনকিলাব মঞ্চ এখন পুরো বাংলাদেশ, পুরো জাতি ইনকিলাব মঞ্চের সাথে একমত। কোনো বিরিয়ানি লাগবে না, 200 টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না। মানুষ না খেয়ে ঘর থেকে চাউল ভাজা নিয়ে, মুড়ি নিয়ে, চিরা নিয়ে, ভাত নিয়ে সেখানে রাত্রি যাপন করবে। প্রয়োজনে মাসের পর মাস থাকবে। তারপরও বাংলাদেশ থেকে ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। লিখে রাখেন, আমি সুলাইমান বলছি, আগে থেকেই বলছি, এখন দেখছেন শুরু হয়ে গেছে। হয়তো কিছু সময়ের জন্য থামবে, আবার শুরু হবে। কিন্তু সাগরুনি হত্যাকাণ্ডের মতো ওসমান হাদি হত্যাকাণ্ড পৃথিবীর কোন শক্তি ধামাচাপা দিতে পারবে না। কোন সেনাবাহিনী, কোন ওয়াকাত, কেউ কিছু করতে পারবে না। উল্টোপাল্টা যদি সাপোজ, এটা কাল্পনিক কথা, সেনাবাহিনী যদি এই পরিস্থিতি সুযোগ নিয়ে অভ্যুত্থান করার চেষ্টা করে, ট্যাঙ্কের তাদের অস্ত্রের নাট বল্টু জনগণ ধলাই খালে বিক্রি করবে। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাবি শাখা ইনকিলাব মঞ্চ। প্রথমে অল্প কিছু লোক ছিল, তারপরে ধীরে ধীরে মানুষ আর মানুষ, লোকে লোকারণ্য। আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আগে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারপর সেখান থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ব্রেকিং নিউজ হলো যে এনসিপি গতকালকে জামাত ইসলামের সঙ্গে একটা জোট করবে বা একটা নির্বাচনী সমঝোতা করবে, এইরকম একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং এর সত্যতাও কিঞ্চিত পাওয়া গিয়েছে। এখন সমস্যা আবার আরেকদিকে শুরু হচ্ছে যে জামাতের সঙ্গে যে ইসলামী আন্দোলন এবং মামুন হকের খেলাফতের মজলিস, তারা কিন্তু আগে থেকেই একটা আসন সমঝোতায় ছিল। কিন্তু জামাত ইসলাম হ্যাঁও বলেনি, নাও বলেনি, আবার এনসিপি কে আমন্ত্রণ জানিয়েছে। এখন নিঃসন্দেহে জামাত ইসলামের কাছে ওই ইসলামী আন্দোলন এবং খেলাফতের মজলিস চাইতে এনসিপির গুরুত্ব অনেক বেশি, কারণ এনসিপি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া একটি দল। সুতরাং জামাতের কাছে এনসিপির কদর ওদের থেকেও বেশি। গতকাল কিন্তু ইসলামী আন্দোলন এবং খেলাফতের মজলিস ঘোষণা দিয়েছে যে তারা জামাতের সঙ্গে আসন সমঝোতা করবে না, তারা সরে দাঁড়াবে। হয়তোবা এই কারণে যে জামাত ইসলাম যখন বুঝে গেছে যে এনসিপি কে তারা পেয়ে যাবে জোটে, তখন আর ওই ইসলামী আন্দোলন এবং খেলাফতের মজলিস কোনো মূল্য আর জামাত ইসলামের কাছে নাই। এখন জামাত ইসলাম শুধু এনসিপি কে নিয়েই নির্বাচন করতে চায়। এনসিপি বলছে 50টা আসন থাকতে হবে, সেখানে জামাত ইসলাম বলছে না 30টা দেবো, 30টা বা 50টা, এটা হলে শুধু জামাত ইসলাম এবং এনসিপি এটা নিয়ে জোট হবে। এবং বিএনপি অলরেডি কিছু আসন দিয়েছে তার ঘনিষ্ঠদেরকে, যেমন বিপিনুরকে 2টা, তারপরে আরো কারা কারা আছে, এবং অনেকে দেখলাম যে নিজের দলকে বিলুপ্ত করে তারা বিএনপি যোগ দিয়েছে, কারণ ধানের শীষ মার্কানে তারা করতে পারবে না এই কারণে। তো এখন মেইন প্রশ্নটা হচ্ছে যে আসলে এনসিপি জামাতের সঙ্গে নির্বাচনী জোট করে বা নির্বাচনী আসন সমঝোতা করে আসলে ভুল করেছে কিনা। দেখুন, বিএনপি এবং জামাত ইসলাম দুই দলই এনসিপি কে কাছে টানতে চেয়েছে, এবং এনসিপি 2 জন নেতা দীর্ঘদিন ধরে সরকারের উপদেষ্টা ছিল, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এবং তারা সবসময় বিএনপির সঙ্গে একটা সুসম্পর্ক মেনটেন করেছে যাতে এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচনী জোটটা সহজ হয়। কিন্তু বিএনপি বিভিন্ন দল টল সহ তাদের নিজেদের নেতাদের ভিতরে যে প্রতিযোগিতা, তাতে 300 আসনে মনোনয়ন দিতে বিএনপি এমনিতে হিমশিম খাচ্ছিল। এখন এরপরে এনসিপি যখনই বিএনপিকে বলতো দেশ আলোচনা করি, বিএনপি বলতো আচ্ছা আসেন করি। যেমন উদাহরণ দিই, যেমন যদি আপনাকে কেউ দাওয়াত দেয় এইভাবে যে ভাই বাসায় যায়েন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন যেটা কথার কথা, আপনাকে রাস্তা দেখা হয়েছে বলছে বাসায় যায়েন। কিন্তু প্রকৃত দাওয়াত তো এরকম না। প্রকৃত দাওয়াত হচ্ছে এরকম যে ভাই আমার ছেলের বিয়ে বা আমার মেয়ের বিয়ে অমুক দিন অমুক তারিখ এতটার সময়, আপনি সপরিবারে আমন্ত্রিত, এই নেন বিয়ের কার্ড, তাই না? তো ওই বিএনপি কে যখনই এনসিপি বলে যে আসেন আলোচনা করি, বিএনপি বলে যে আইসো দেখবানে। তো এইরকম তো হয় না, তাই না? আপনি বিএনপির কথায় আত্মবিশ্বাস পাচ্ছেন না। আপনি নাহিদ ইসলাম মনে করেন একটা দলের লিডার, তাকে কিন্তু সবাই বলে, তার দল করা যারা তারা বলে যে নাহিদ ভাই কি খবর, কি আসলে বিষয়, কি করলেন? কিন্তু নাহিদ যদি বিএনপির কাছ থেকে এমন কোনো রেসপন্স না পায় যেটা তার আত্মবিশ্বাসী করে তুলবে, যে বলবে যে হ্যাঁ আমি এটা করবো, তার দলের নেতা কর্মীদেরকে বলতে পারবে, সেরকম কোনো আশ্বাস বিএনপির কাছ থেকে পায়নি। এবং যদি পাইও, মনে করেন তোর কাছে ধরে নিলাম যে বিএনপি 5টা আসন ছাড়লো, নাহিদ, আক্তার, হাসনাত, সার্জিস, যারা, তারপরে 6টা মংলা মাসুদ, ঠিক আছে সব করলো, কিন্তু এমন কোনো গ্যারান্টি আছে যে সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে না? যদি দাঁড়ায় তাহলে এদের প্রদর্শন কোথায় থাকবে? এমনিতেই দেখেন নুরুল হক নূরকে পটুয়াখালীতে মনোনয়ন দিচ্ছে, সেখানে হাসান মামুন তিনি দাঁড়াবেন স্বতন্ত্রতে, আবার ঝিনাইদহতে যে রাশেদ খানকে, সেখানেও বিএনপি বিক্ষোভ করতেছে। তো জায়গায় জায়গায় কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থীরা দাঁড়িয়ে যাবে, এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেলে বিএনপির ভোটগুলো আর ওদের কাছে আসবে না, যাবে সেই বিএনপির বিদ্রোহী প্রার্থীর কাছে। এই সমস্ত বিষয়গুলো আছে, কিন্তু জামাত ইসলামে আবার এই বিষয়গুলো নাই। জামাত ইসলাম বলতেছে যে 30টা আসনে তোমরা প্রার্থী দিবে, বাকি
270টা আসনে তোমরা প্রার্থী দিতে পারবে না, আবার আমরাও তোমাদের 30টা আসনে প্রার্থী দেব না। এটাই হচ্ছে একটা নির্বাচনী সমঝোতা বা নির্বাচনী জোট। এবং শোনা যায় জামাতে ইসলাম যেই 30টি আসন এনসিপি কে ছেড়ে দিবে, সেই 30টি আসনে নির্বাচনী খরচের জন্য কিছু কিছু করে টাকা জামাত ইসলাম এনসিপি কে দিবে। এটা ভালো অফার, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এনসিপির ভিতরে যারা আছে, যারা আসলে ইসলামী রাজনীতির বিরুদ্ধে, যারা একটু বাম ঘরানার, যারা প্রগতিশীল, কিন্তু প্রচুর আছে এনসিপিতে, প্রচুর আছে। এবং এনসিপিতে কিন্তু প্রচুর নারী সমাজ আছে। এদের অনেকেই মনে করেন যে জামাত ইসলামের সঙ্গে জোটে যাওয়া ভুল। এবং আমি নিজেও বলেছিলাম যে যদি এনসিপি একটা ভালো রাজনীতি চায়, ভালো ভবিষ্যৎ চায়, তাহলে তাদের কিন্তু ওয়েট করা উচিত। আওয়ামী লীগ বিএনপি কিন্তু একদিনে আসে নাই। সেই জিয়াউর রহমানের মৃত্যুর পরে বা শেখ মুজিবুর মৃত্যুর পরে কিন্তু আওয়ামী লীগ বিএনপি অনেক স্ট্রাগল করেছে, কষ্ট করেছে, আজকে অনেক সময় নিয়ে আজকে এই পর্যায়ে এসেছে। আপনি যদি পাকিস্তানের তাহরিক ইনসাফ ইমরান খানের পার্টির কথা বলেন, যেমন বাজেয়াপ্ত হয়েছিল, ইমরান খান পরাজিত হয়েছিল, আস্তে 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 তারা এই পর্যায়ে এসেছে। সময় দিতে হবে। আজকে এনসিপির বয়স 1 বছর কিনা যায় না, 1 বছর বা তার চেয়ে কম সময়, এবং এরা তরুণ, আরো অনেক সময় পরে রয়েছে। কিন্তু এখনই যদি তারা কোনো একটা দলের সঙ্গে জোট করে নিজেদেরকে আবদ্ধ করে ফেলে, তাহলে কিন্তু এই দলগুলো আর বাড়বে না। গণ অধিকার পরিষদ অনেক স্বপ্ন ছিল কিন্তু রুল নিয়ে, তার দলটা আর বাড়বে না। 2টা দলের জন্য সেই বিএনপির কাছে বিক্রি হয়ে গেল। তারপরে অনেকে দেখলাম দল বিলুপ্ত করলো। জুনায়েদ সাকির যে গণসংহতি, এগুলো আর বাড়বে না। মাহমুদুর রহমান নাগরিক, তারপরে লিবারেল ডেমোক্রেট, এগুলো আর বাড়বে না, এগুলো এভাবেই থাকবে। কিন্তু যদি এনসিপি কে বিএনপি, আওয়ামী লীগ, জামাতের মতো হতে হয়, তাহলে দরকার ছিল যে কোনো দলের সঙ্গে যুক্ত না হয়ে একা এগিয়ে চলা। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে যে কেন তাহলে তারা এটা বুঝেও তারা জামাতের সঙ্গে জোট করলো? আমি এনসিপির অনেকের সঙ্গে কথা বলে জানলাম যে তার মূল কারণ হচ্ছে ওসমান হাদির মৃত্যু। ওসমান হাদি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু সে কিন্তু এনসিপিতে যোগ দেয়নি। সে নিজের স্বতন্ত্র ইনকিলাব মঞ্চ গঠন করেছে এবং সেটার মুখপাত্র হিসেবে থেকেছে, এবং ভালো জনপ্রিয় ছিল, নির্বাচন করবে, সবকিছু করবে। কিন্তু হঠাৎ করে একটি ঘাতকের বুলেট এসে তার মাথাটা ছিদ্র করে দিয়ে চলে গেল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সে মারা গেল। এবং এই ঘটনায় কিন্তু এই জুলাই যোদ্ধারা যারা এনসিপির নেতৃত্বে আছে, তাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। যখন ভারত থেকে বলা হচ্ছে এরপরের টার্গেট হাসনাত, এরপরের টার্গেট কালাপাঠা, এরকম বলা হচ্ছে, তাহলে গণঅভ্যুত্থান করে, গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়ে আজকে এনসিপি নেতারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, নিজেদের জীবন নিয়ে চিন্তিত। তাহলে জনগণের ঘাড়ের উপর জেকে বসে থাকা 15 বছরের ফ্যাসিবাদকে দূর করার জন্য নেতৃত্ব দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করি, আজ এই পর্যায়ে তারা নিজেদের জীবন নিয়ে ঝুঁকির মুখে আছে। কিন্তু বিএনপি থেকে কোনো আশ্বাস পাচ্ছে না। বিএনপি বলতেছে হ্যাঁ আমরা জুলাই মানি, আমরা তোমাদেরকে মানি, তোমরা স্বাধীন করেছো, কৃতজ্ঞ, সবকিছু বলে, কিন্তু কোথায় যেন একটা মন থেকে বলে না। বিএনপি মন থেকে বলে আর কিছু জুলাই মুলাই, ক্ষমতায় আসলেই আমরা আমাদের কাজ করবো, কিন্তু মুখে মুখে বলে জুলাই জুলাই। এমনকি ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যখন সব দল একত্রিত হয়েছিল, তখন কিন্তু বিএনপি আসেনি। হয়তো সেখানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা হবে, এই কারণে হয়তো বিএনপি সেখানে আসেন। যদিও তারেক রহমান আসলে বলেছেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি মোকাবিলা করবেন, বাট কোন আধিপত্যবাদ সেটা বলেননি। অনেকে মনে করে ভারত, অনেকে মনে করে আমেরিকা, যাক সেটা ভিন্ন বিষয়। এখন দেখুন না, ওসমান হাদি কিন্তু একাই ছিল, ইনকিলাব মঞ্চ করে সে তার জীবন রক্ষা করতে পারেনি। আজকে এই এনসিপি বড় দল না, ছোট দল, সামান্য কয়েকজন তরুণ নেতা এবং আশেপাশে আছে, আরো অনেকে আছে, বাট এই দলটা আজকে পলাতক লীগের টার্গেটে পরিণত হয়েছে। কাজেই ওরা যখন চিন্তা করে যে আমাদের জীবন তো ঝুঁকির ভিতরে, তাহলে আমাদের প্রতি সহানুভূতিশীল কারা কারা আছে, তখন তারা জামাত ইসলামী ছাড়া আর কাউকেই দেখে না, যাদেরকে বিশ্বাস করতে পারে। এখন এই বর্তমান সময়ে, আরে ভাই আপনারা তো বলেন যে রাজনীতি করলে যদি তারা কোনো জোট না করে করতো তাহলে দলের জন্য ভালো, তো আমিও জানি। কিন্তু জীবন থাকে তো রাজনীতি, যেখানে জীবনের সংখ্যা, যেখানে গণঅভ্যুত্থানের পরে কোনো বন্ধু পদ আছে না, যেখানে বিএনপি ক্ষমতা যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে, যেখানে ছোট ছোট দলগুলো সব ক্ষমতার লোভে একদম জিব্বা লক করে জিব্বা লালা এসে, তাহলে সেখানে একটা ভালো বন্ধু পাওয়া খুবই দুষ্কর। কিন্তু এই সময় জামাত ইসলাম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, বলতেছে আসো, আমাদেরকে বিশ্বাস করো, আমরা ছোট হতে পারি, আমাদের জনসমর্থন বিএনপির মতো না হতে পারে, কিন্তু এনসিপি বিশ্বাস করো, তোমাদেরকে আমরা ছাড়বো না, বুক দিয়ে আগিয়ে রাখবো। এই বিশ্বাসটুকু, এই আশ্বাসটুকু তারা তো আর কারো কাছ থেকে পায়নি। আপনি বলতে পারেন যে জামাতের সঙ্গে যাওয়াতে এনসিপির একটা গ্রুপ ক্ষুব্ধ হবে, এমন দল থাকতে পারে। গতকাল দেখলাম চট্টগ্রাম বিভাগের যে এনসিপি নেতা তিনি পদত্যাগ করেছেন, কারণ তিনি চান না জামাত ইসলামের সঙ্গে এনসিপি জোট করুক, এরকম হবে। কিন্তু এছাড়া এনসিপির অপশনটা কি আছে আপনি বলেন? সময়ের পরিবর্তন হবে, ভালো সময় আসবে, সুসময় আসবে, তখন হয়তো এনসিপি নতুন করে আবার তাদের রাজনীতি এককভাবে শুরু করবে। কিন্তু বর্তমানে এই যে অস্থির সময়, কঠিন অস্থির সময়, এই সময় মনে করি যে জামাতের সঙ্গে একটা নির্বাচন সমঝোতা করে এনসিপি আসলে সঠিক কাজ করেছে, এবং আপাতত তারা একটা কৌশল নিয়েছে, এবং যে কৌশল তাদেরকে ভবিষ্যতে কাজে দিবে। তবে আবার বলি, এটা কিন্তু জোট নয়, এটা হচ্ছে একটা নির্বাচনী আসন সমঝোতা। এবং আমি মনে করি যে বিএনপি শক্তিশালী দল, ঠিক আছে, কিন্তু জামাত এনসিপিকে নিয়ে যদি শক্তিশালী হয়, তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং জনগণ যাকে ভোট দিবে সেই জিতবে। আমি মনে করি জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতা করে এনসিপি সঠিক কাজ করেছে, মোটামুটি বলা যায়। আপনাদের মতামত চাই দর্শক।
দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের সেই মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।